নমস্কার, আমার চ্যানেলে সমস্ত দর্শককে শুভেচ্ছা জানিয়ে আজ আবার একটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। অনেক দিন ধরে নিম্নচাপ চললো, যার ফলে দপ্তরের নেসেসারি সব কাজ ছিল, সেগুলোর জন্য রিপোর্ট রিটার্ন হ্যানা ত্যানা সব কমপ্লিট করলাম। তারপরে সুযোগও হচ্ছিল না ভিডিও করার অনেক দিন, তো যার ফলে আজকে আমি অনেক দিন পর আমি ভিডিও করতে এলাম। তো সেখানে ধানের বেশ কয়েকটি রোগ পোকা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে দেখুন, আপনাদের অনেক উপকার হবে। যাই হোক, প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ধানের মাজরা পোকা। এই মাজরা পোকা আমন ধানে লাগে, সব ধানেই লাগে। তো মাজরা পোকা অ্যাকচুয়ালি মাজরা পোকা নামটা হয়েছে তার কারণ হচ্ছে মাজরা পোকা হচ্ছে ধান গাছের মাঝখানে মাঝখানে ফুটো করে দেয়, যার ফলে আমরা দুটো জিনিস দেখতে পাই। সেটা হচ্ছে একটা যে ডেড হার্ট সিমটমস, আর একটা হচ্ছে হোয়াইট হেড। তো মাজরা পোকা প্রথমে কি হয় সেটা হচ্ছে, এই মাজরা পোকাগুলো কি করে, মাজরা পোকা হলুদ বর্ণের স্ত্রী মাজরা পোকার দুটি ডাঁড়ার ওপর কালো কালো দাগ থাকে। এরা ডিম পাড়ে পাতার উভয় দিকে। ডিম থেকে লেদা বা লার্ভাগুলি লালার তৈরি সুতোর সাহায্যে গাছের গোড়ার জলের লেভেলে এরা চলে আসে। গাছের গোড়া যে থাকে সেই গোড়ায় সুতোর সাহায্যে ঝুলতে থাকে এবং গোড়ার লেভেলে এরা চলে আসে। 2 ইঞ্চি থেকে 8 ইঞ্চি ওপরে ধান গাছের খোলায় ফুটো করে ঢুকে যায় এবং পরবর্তীকালে কাণ্ড ফুটো করে খেতে থাকে। তো এই মাজরা পোকার দুটো সময় লাগে, ভালো করে মনে রাখবেন। মানে এই জিনিসগুলো আপনি যদি টাইমিংসগুলো ভালো করে জানতে পারেন, তাহলে মাজরা পোকা কন্ট্রোল করা আপনার কাছে কোনো ব্যাপার নয়। আপনি অন্য সময় দেখবেন, যে সময় মাজরা পোকা আক্রমণ করে সে সময় যদি ওষুধ না দিয়ে আপনি যদি অন্য সময় ওষুধ দেন, তাহলে মাজরা পোকার কিছু করতে পারবেন না। মাজরা পোকা অত্যন্ত সোজা পোকা, কিন্তু আপনি যে কোনো ওষুধ দিয়েও হঠাৎ করে কন্ট্রোল করতে পারবেন। তার কারণ মাজরা পোকা কখন লাগে, কখন আক্রমণ করে, সেটা আপনাকে জানতে হবে। প্রথমত ওরা পাশকাঠি যখন ছাড়বে, ধান যখন লাগানো, ধান যখন রোপণ করলেন, তারপরে দেখবেন পাশকাঠি যখন ধান ছাড়বে, তখন হচ্ছে ওই পোকাগুলো, প্রথমেই হচ্ছে ওই মাজরা পোকাগুলো ওই ছোট পাশকাঠি, নরম পাশকাঠিগুলোকে আক্রমণ করবে, করে কি করবে, ওইখানটায় ফুটো করে দেবে। তারপরে দেখবেন সেই ফুটো করার পর কি দেখবেন, ডেড হার্ট সিমটমস। মানে কি, এই ফুটো এরকম করে টানবেন, ডোগাগুলোকে টানবেন, এরকম করে ফট করে উঠে চলে আসবে। এটা একটা আক্রমণ গেল। আর একটা আক্রমণ করে যখন শীষ আসে, তো আপনাদেরকে যেভাবে বললাম আমি, দেখুন যে পাশকাঠি আক্রমণের সময় ডেড হার্ট সিমটমস আপনারা দেখতে পাবেন। ধানের যে মূল অংশটাকে একটু টেনে তুললে পুরোটা লাল রেড কালার হয়ে যাবে, রেড মিনস ইয়েলো কালার হয়ে যাবে, ওটা দেখবে টেনে তুললে উঠে যাবে। তারপরে দেখবেন যখন শীষ অবস্থায়, যখন ধানের গর্ভাবস্থায় আসবে, তখন দেখবেন এরকম করে দেখবেন এইরকম ডেড হার্ট সিমটমসের এই শীষগুলো বেরোবে। মানে ধান যখন গর্ভাবস্থায় থাকবে, তখন দেখবেন ও মাঝখানে ফুটো করে এই ধান গাছগুলোকে খেয়ে নেবে বা আক্রমণ করবে, যার ফলে এই ডেড হার্ট সিমটম দেখবে, শীষ বেরোচ্ছে ধানের, তখন দেখবেন এই সাদা রঙের ডেড হার্ট, এটা হচ্ছে হোয়াইট হেড শীষ বেরোবে। এতে যদি আক্রমণের পরিমাণ প্রচুর হয়, তখন ধানের পরিমাণ প্রচুর কমে যাবে। আর যদি দু একটা হয়, তাহলে ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। যদি এরকম পরিমাণ, প্রচুর পরিমাণ যদি ডেড হার্ট সিমটমস বা ডেড হার্ট সিমটমস অথবা হোয়াইট হেড টাইপের শীষ যদি পুরো ধান জমিতে আপনার দেখা দেয়, সেক্ষেত্রে আপনি কি কি ওষুধ দেবেন, সেগুলো আমি এক এক করে বলে যাচ্ছি। আপনাদের যেটা পাওয়া যাবে হাতের কাছে সেটা দিবেন আপনারা। প্রথম যে ওষুধটা বলবো সেটা হচ্ছে আইসোসাইক্লোসেরাম। 10 থেকে 12 ml প্রতি 15 লিটার জলে আপনারা এটা দিয়ে এই রোগ, এই পোকাটিকে কন্ট্রোল করতে পারবেন। এইটা আপনারা 12 থেকে 15 দিন অন্তর দুবার দিয়ে দেবেন, তাহলে কিন্তু অনেকটা আপনারা কন্ট্রোল হয়ে যাবে। মার্কেটে আপনারা ইনসিপিও নামে এটা পাবেন। সেকেন্ড যে ওষুধটা বলবো সেটা হচ্ছে নোভালিউরন 5.25% প্লাস হচ্ছে ইমামেকটিন বেঞ্জয়েড 0.9% এসসি, মানে সলিউবল কনসেন্ট্রেশন। এটা হচ্ছে 2 ml প্রতি লিটার জলে আপনারা স্প্রে করবেন। মার্কেটে আপনারা ব্যারাজাইড নামে পাবেন। এবং তৃতীয় ওষুধ হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে আইসোসাইক্লোসেরাম 8 ml প্রতি 15 লিটার জলে দেবেন। মার্কেটে এটা আপনারা সিমোডিস নামে পেয়ে যাবেন। চতুর্থ ওষুধ হিসাবে যেটা বলবো, যেটা দিলে আপনারা মাজরা পোকা কন্ট্রোল করতে পারবেন, সেটা হচ্ছে ফ্লুবেন্ডিয়ামাইড 8.33% এবং আপনারা ডেল্টামেথ্রিন 5.56%। এটা আপনারা 10 ml প্রতি
15 লিটার জলে দিতে পারবেন। মার্কেটে আপনারা ফেনোস্কুইক নামে এটা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা ইমামেকটিন বেঞ্জয়েট 5% এসজি 8 গ্রাম প্রতি 15 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। মার্কেটে আপনারা এটা মিসাইল অথবা ট্রাস্ট নামে এটা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কোরান টানিনি প্রো, মার্কেটে আপনারা এটা কোরাজেন নামে পাবেন। 1 ml প্রতি লিটার জলে আপনারা এটা দিলে এই মাজরা পোকা আপনারা অতি সহজে কন্ট্রোল করতে পারবেন। এবারে আপনাদের ধানের একটা ভয়ানক পোকা নিয়ে বলবো, যে পোকাটা মানে যদি আক্রমণ করে তো ধান গাছের কয়েকদিনের মধ্যে আর কোনো রকম কিন্তু ফলন আপনারা একটা ধানের দানাও আপনারা কিন্তু পাবেন না। ধানের এই ভয়ানক পোকাটার নাম হচ্ছে বাদামি শোষক পোকা, বা ইংরেজিতে বলে বাউন্ড প্ল্যান্ট হপার। তো এই পোকাটা যে আক্রমণ করে গাছে, তাতে লক্ষণ কি 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 ধরনের এই আক্রমণ করার পর এই ধান গাছের কি কি সমস্যা হয় সেগুলো আমি এক এক করে বলছি। এটা বাদামি কালারের ছোট ছোট পোকা, শীষ আসার পরবর্তী সময়ে এরা কিন্তু বেশি পরিমাণ আক্রমণ করে। সময়টা মনে রাখবেন, এরা কিন্তু আগে কিন্তু আক্রমণ করে না। এরা আক্রমণ করে মেনলি হচ্ছে শীষ আসার পরবর্তী সময়ে। গোড়ার দিকে এরা থাকে, জলের জাস্ট ওপরে থেকে এরা ছোট ছোট ধূসর বর্ণের পোকা গাছের পুরো রস চুষে খায়, এবং রস চুষে খাওয়ার পর এরা গাছের মানে যে সবুজ গাছগুলো আছে দেখবেন, তাতে দেখা যাবে যে গাছগুলো পুরো খড়ের কালার ধারণ করে, এবং কয়েক দিনের মধ্যে আক্রমণের পরিমাণ এত পরিমাণ বাড়ে যে পুরো একটা জমিকে কিন্তু পুরো একদম শেষ করে দেয়, একটা দানা কিন্তু পাবে না। এই পোকা যখন আক্রমণ করে তখন কি হয়, গাছের খোল, মধ্যশিরা এই সব জায়গায় ডিম পাড়ে। তারপরে কি করে না, এদের ডিম ফুটে বাচ্চা 2 সপ্তাহের মধ্যে 5 বার খোলস ত্যাগ করে দিয়ে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। দিয়ে এই পূর্ণাঙ্গ পোকা এবং যেগুলো পূর্ণাঙ্গ হয়নি, লার্ভা টাইপের থাকে, সেই সব পোকা সবাই মিলে উভয়ই এরা আক্রমণ শুরু করে, এবং আক্রমণ শুরু করার পর পুরো গাছটা কিন্তু এমনভাবে রস চুষে খায়, এবং এদের প্রোডাকশন খুব দ্রুত হারে বাড়তে থাকে। অনেকজন এটাকে আবার কারেন্ট পোকা বলে, তবে আমরা কিন্তু কারেন্ট পোকা বলে কিছু জানি না, তবে একে নাম হচ্ছে ব্রাউন প্ল্যান্ট হপার। তো এরা আক্রমণের ফলে ধান গাছ পুরো এমনভাবে আক্রমণ করে যে কয়েকদিনের মধ্যে কিন্তু পুরো পুরো জমিটা কিন্তু একদম শুকনো মানে খড়ে পরিণত করে দেয়। তো এই পোকা কখন আসে বললাম, যে শীষ যখন আসবে, ধান গাছের যখন শীষ আসে তখনই কিন্তু এটা ওরা আসে। তো সেই সময় ওরা ধানের পাতাও যেমন রস চুষে খায়, ধানেরও করে খায়, ধানেরও রস চুষে খায়, যার ফলে পুরো ধানটাই চিটে হয়ে যায়। তো আমাদের এই সময় কি কি প্রিকশন নেওয়া প্রয়োজন আছে? প্রথমত হচ্ছে জমিতে যে জল থাকবে সেই জল কিন্তু বের করে দিতে হবে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, অনেক জায়গা আছে যেগুলো খুব নিচু জায়গা, যেখানে জল বের করানোর কোনো জায়গা নেই, সেক্ষেত্রে কিন্তু তাদের অন্য উপায় অর্থাৎ কেমিক্যাল ট্রিটমেন্টে যেতে হয়। তো জল বের করে দিতে হবে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যেটা, যে এই ধরনের যে জমিতে এই পোকা আক্রমণ করবে সেখানে কিন্তু নাইট্রোজেন ঘটিত সার কিন্তু দেওয়া একদম যাবে না। তারপরে কি করতে হবে না, 10 থেকে 15টা লাইন দূরে দূরে একটা করে কিন্তু লাইন করে ধান লাগানো হয়, এবং এই 10 থেকে 15টা লাইনের পর একটা লাইন ছেড়ে দিতে হবে, যাতে করে সেই জমিতে ভালো করে রোদ্দুর ঢুকতে পারে, আলো বাতাস খেলতে পারে, এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধান গাছের যখন এই যে কাঁচথোড় আসছে, এই সময় কি করতে হবে, একটা বাঁশ সোজা লাঠি নিতে হবে, নিয়ে এইভাবে কিন্তু দুধার আর করে দিতে হবে। এইভাবে দুধারটাকে এরকম করে ফাঁকা করে দিতে হবে 10-12 লাইন অন্তর অন্তর, 10-12 লাইন অন্তর অন্তর একটু করে বাঁশ দিয়ে দুধারে আর করে দিতে হবে। তাতে করে কি হবে না, রোদ্দুর যেমন ঢুকতে পারবে, আলো বাতাস খেলতে পারবে। যদি মাইক্রো ক্লাইমেট তৈরি না হয় তাহলে কিন্তু এই পোকার আক্রমণ অনেকটা কমে যাবে। এরপরে যেটা বলবো, যে কাঁচথোড় যখন আসা শুরু করলো ধানে, তখন হচ্ছে প্রত্যেক 2 দিন অন্তর কিন্তু ধান জমিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এরা যখন আক্রমণ শুরু করে একদিনের মধ্যে কিন্তু জমিতে ম্যাক্সিমাম জমিতে ছড়িয়ে পড়ে, এবং একটা ধান কিন্তু আস্ত রাখবে না।
এই বিষয়গুলো আপনাদেরকে প্রাথমিকভাবে প্রিকশন নিতে হবে। তারপরে যেটা করতে হবে সেটাকে আপনাদের কেমিক্যাল কন্ট্রোলে যেতে হবে। তো কেমিক্যালি আমরা কি কি ওষুধ পাওয়া যাবে মার্কেটে সেটা আমি এক এক করে বলবো। অনেকগুলো ওষুধ বলে দেবো, টেকনিক্যাল নামও বলবো। আপনাদের যেটা সামনে অ্যাভেলেবল হবে সেইটা নিয়ে আপনারা এই পোকার আক্রমণের পর স্প্রে করবেন। আশা করি আপনাদের অনেকটা এই পোকাকে কন্ট্রোল করতে পারবেন। যে কীটনাশকগুলো দিয়ে বা কেমিক্যাল ওষুধগুলো দিয়ে আমরা এই পোকাকে কন্ট্রোল করতে পারবো, ধান গাছের এই শোষক পোকা বা অথবা শোষক পোকাগুলোকে কন্ট্রোল করতে পারবো, সেটা প্রথমত দুটো ভাগে ভাগ করব আমি। একটা হচ্ছে প্রথমে আপনারা কম দামি যেসব ওষুধগুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করবেন। যদি তাতে না যায় তখন হচ্ছে দামি ওষুধে যাবেন। তো কম দামি ওষুধের মধ্যে প্রথমে আপনারা ইমিডাক্লোপিড 70% WG 2 গ্রাম প্রতি 15 লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন এই পোকাকে কন্ট্রোল করার জন্য। মার্কেটে আপনারা অ্যাডমায়ার নামে এই ওষুধটাকে পেয়ে যাবেন। দ্বিতীয় ওষুধ বলবো, এটা কিন্তু কম দামির ওষুধ, ফিপ্রোনিল 2 গ্রাম প্রতি 15 লিটার জলে দেবেন। মার্কেটে আপনারা এটা জাম্প নামে পেয়ে যাবেন। তৃতীয় যে ওষুধটা বলবো সেটা হচ্ছে অ্যাসিফেট 75% SP 25 গ্রাম প্রতি 15 লিটার জলে দেবেন। মার্কেটে আপনারা এটা অ্যাসাটাপ নামে পেয়ে যাবেন। আমি অনেকগুলো ওষুধ বলে যাচ্ছি, এগুলো কিন্তু কম দামির ওষুধ। এছাড়াও আপনারা ইমিডাক্লোপিড 17.8% SL 3 ml প্রতি 15 লিটার জলে দিয়ে স্প্রে করে এই পোকাকে কিন্তু অনেকটা কন্ট্রোল করা যায়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দামি ওষুধ। এগুলোতে যদি না যায় পোকাটা বা কন্ট্রোল করতে পারেন, তখন হচ্ছে আপনারা দামি ওষুধে এটা যাবেন। তো দামি ওষুধের মধ্যে প্রথম যে ওষুধটি বলবো, ট্রাইফ্লুমেজোপাইরিন 20% WG 5 থেকে 6 গ্রাম প্রতি 15 লিটার জলে দেবেন। 5 থেকে 6 গ্রাম, আবার ডোজটা বলছি, 5 থেকে 6 গ্রাম প্রতি 15 লিটার জলে দিয়ে আপনারা আক্রান্ত জমিতে স্প্রে করবেন। মার্কেটে আপনারা এটা ভিস্টোরিয়া নামে ওষুধে পেয়ে যাবে, ওষুধ নামে পেয়ে যাবে। দ্বিতীয় যে ওষুধটা বলবো বেশি দামের ওষুধ, এটাও ট্রাইফ্লুমেজোপাইরিন 10% ইসি, এটা 10 ml প্রতি 15 লিটার জলে দেবেন। মার্কেটে আপনারা এটা টেক্সালন নামে পেয়ে যাবেন। এটা যাই হোক, ধানের যে বাদামি শোষক পোকা তাকে সেটা কখন আক্রমণ করে এবং আক্রমণ করার পর আমরা কি ধরনের প্রিকশন নেব এবং কি ধরনের কেমিক্যালস নেব সেগুলো এক এক করে বললাম। সময়টাও ভালো করে মনে রাখবেন, কাঁচ থোড় আসার সময় থেকে এরা কিন্তু আক্রমণটা বেশি পরিমাণে শুরু করে। এবং এখন দেখছেন আপনারা যে হচ্ছে কি বলে, নিম্নচাপ হচ্ছে, বারে বারে বৃষ্টি হচ্ছে। তাই এরকম যদি মেঘলা আবহাওয়া থাকে এবং রোদ্দুর না হয়, তাতে করে কিন্তু এই পোকার আক্রমণ অনেকাংশে বেড়ে যাবে। এবারে এই ধান গাছের আর একটি ভয়ানক রোগ নিয়ে আপনাদেরকে বলব, এটা হচ্ছে ধানের ঝলসা রোগ। ধানের এই ঝলসা রোগটা হচ্ছে ছত্রাক ঘটিত রোগ, ঠিক আছে। প্রথমে ছোট ছোট, এই যে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এই ধান গাছেও আছে, এইখানে ধান গাছের এইগুলো প্রথমে ছোট ছোট দাগ এই হবে, এটা পরে হচ্ছে মাকুর মতন লম্বা হয়ে যাবে, ধারগুলো বাদামি এবং ভেতরটা যেটা হবে, মাঝখানটা যেটা বলে সেটা ধূসর বর্ণ হবে। যেমন ভাবে পাতায় আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ধূসর হবে এবং পরে এটা এই ছোট ছোট দাগগুলো মাকুর মতন শেপ হবে, পাতায় মাকুর মতন লম্বা লম্বা দাগ হয়ে যাবে। এই যে দেখুন, এই যে লম্বা লম্বা দাগ নামছে এইখানে, ঠিক আছে। এই রোগ সাধারণত কি হয় এবং পরে পরে এই রোগের আর একটা লক্ষণ হচ্ছে যেটা, এবার গাছের ডাঁটাগুলোতে হবে, গিঁটগুলোতে হয়ে যাবে। এই যে দেখুন পুরো গাছটাই কিন্তু ধরে যাচ্ছে, এই যে পুরো গাছটাই কিন্তু এই দাগগুলো পরপর ছোট ছোট হয়ে, ছোট ছিল পরে লম্বাটে মাকুর মতন দাগ দেখা দিচ্ছে। তো এটা কখন আসে, এটা কোন মানে আসার লক্ষণটা কি না, এটা কি হচ্ছে, রাতের টেম্পারেচার যদি 24 ডিগ্রি সেন্টিগ্রেড মতন হয়ে যায় এবং হিউমিডিটি যদি 90%
বেশি হয়, হিউমিডিটি যদি 90% বেশি হয় এবং হালকা কুয়াশা পড়তে থাকে, হালকা কুয়াশা থাকবে এবং ঝিরিঝিরি করে বৃষ্টি বৃষ্টি হবে। এই যে নিম্নচাপগুলো হচ্ছে এগুলো সাধারণত কুয়াশা, একটু ঠান্ডা থাকে, রাতের শেষের দিকে হয়তো কুয়াশাগুলো পড়তে থাকে, তারপরে দেখবেন যে ঝিরিঝিরি করে বৃষ্টি হয় এবং অনেকটা প্রায় টেম্পারেচার প্রায় 24 ডিগ্রি কাছাকাছি হয়ে যায়। তখন কিন্তু দেখবেন এই রোগের প্রাদুর্ভাব বেশি করে ধান গাছে দেখা যাবে। তো এইটা হয়ে গেলে কিন্তু দেখবেন যে পুরো ধান জমিনের দিকে তাকালে, ধানের দিকে যখন তাকাবেন মনে হবে যেন চাক চাক করে ওইখান থেকে ধান কেউ কেটে নিয়ে পালিয়ে গেছে, মানে বসে গেছে মনে হবে, ধান গাছটা পুরো বসে যাবে। আপনি ধানের জমিনের সামনে দাঁড়াবেন, পুরো বুঝতে পারবেন ধান গাছটা বসে গেছে। এটা ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করে দিলে কিন্তু যে জায়গাটা লেগেছিল সেটা কিন্তু ঠিক হবে না, সেই জায়গাটা কিন্তু সেরকম বসাই থাকবে। যেটুকু ধান হবে সেটা কিন্তু ছোট 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 শীষ বেরোবে, কিন্তু ওই রোগটাই ওষুধ দিয়ে দেওয়ার পর দেখবেন তারপরে ওইটা কিন্তু আর অন্য ভালো গাছে কিন্তু ছড়িয়ে পড়বে না। তো ইমিডিয়েট যখন এই ধরনের রোগের লক্ষণ দেখতে পাবেন পাতায় এবং ডাঁটায় এবং গিটে, তখন কিন্তু ইমিডিয়েট আপনারা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে অর্থাৎ ছত্রাকনাশক দেবেন, যাতে করে এই রোগটা পুরো ধানটাই না ছড়িয়ে পড়ে। তো আমরা এই রোগের পর আমরা কি কি কেমিক্যাল অর্থাৎ কি কি ছত্রাকনাশক দিয়ে আমরা একে কন্ট্রোল করব সেটা এক এক করে আপনাদেরকে বলব। প্রতিরোধ হিসাবে এই রোগের আমরা প্রথমে যেটা বলবো যে এই ঝলসা রোগের প্রতিরোধী জাত অনেকগুলো আছে, সেই জাত আপনারা চাষ করার চেষ্টা করবেন যাতে করে এই রোগটি না হয় প্রথমে। তারপরে যদি এই রোগ চলে আসে তখন আপনারা কি করবেন, সব থেকে ভালো ওষুধ হচ্ছে ট্রাইসাইকোনাজল 75% WP, 1 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন আক্রান্ত জায়গায়, এবং যেটা আক্রান্ত হয়নি যে জমিটা, পুরো ধান গাছেটাকে ভালো করে স্প্রে করে দেবেন। মার্কেটে আপনারা বিম, সিভিক এই নামে কিন্তু পেয়ে যাবেন। যে ওষুধটা বলবো সেটা হচ্ছে ট্রাইসাইকোনাজল, হচ্ছে 18%, অ্যান্ড ম্যানকোজেব আছে 62%, অর্থাৎ 62%। 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে ধান গাছে ভালো করে স্প্রে করে দেবেন। মার্কেটে আপনারা এটা মার্জার নামে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এখানে আরও অনেক ওষুধ আছে যেগুলো স্প্রে করা যায়। তো যেমন আছে অ্যামিস্টার টপ, এটাও আপনারা ব্যবহার করতে পারেন, অথবা নেটিভো এটা ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করলে ভালো রেজাল্টস আসে। অথবা আপনারা কন্টাক্ট প্লাস অর্থাৎ হেক্সাকোনাজল 2 ml প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। কন্টাক্ট প্লাস এটা খুব ভালো ওষুধ। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার।